বলে দিলাম মেনু। মেনুর আরেকটা নাম আছে, বলা হয় নেভবার। নেভবার বা নেভিগেশন বার। ঠিক আছে, তো যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয়, নেভবারই বেশি বলে, অত পরিপূর্ণ কেউ বলে না। লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস। আচ্ছা, নেভবার তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা সাহায্য নিই সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল। ইউএলের মাধ্যমে আমরা নেভবার তৈরি করি। ঠিক আছে, প্রথমে আমরা একটা নেভবার তৈরি করি, দেন আমরা সেগুলো নিয়ে স্টাইলিং করব, বা নেভবারের সাথে আমরা লোগো বার তৈরি করব। ওকে, তো চলেন নেভবার তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, এখানে একটা কমেন্ট করে রাখি। বলে দিলাম নেভবার স্টার্ট, সরি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এন বিএস কোডে কি হইছে ডুপ্লিকেট করার জন্য বলছিলেন? একই কন্ট্রোল ডি। সেখানে আমি একটা ডিভ নিলাম। কথা বলেন না, কথা বলেন না, এদিকে এদিকে ফোকাস করেন। নাম নিলাম নেভবার। ওকে, আচ্ছা, এখন আমি সিএসএস টা ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখান থেকে পাশাপাশি করে নিলাম, স্টাইল ডট সিএসএস টাকে টান দিয়ে নিচে নামাই দিলাম। ওকে, এখানে আমরা নেভবারের ডিজাইনটা করার আগে কিছু কাজ করব। যেহেতু আমরা সিএসএস নিয়ে মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে, ঠিক আছে, এজন্য আমরা যখনই সিএসএস নিয়ে কাজ করব তখন আমরা কিছু কমন কাজ করে রাখবো। কমন কাজ, ঠিক আছে, কি কি কমন কাজ? যেমন ধরেন, সাপোজ আমি যে কোনো এক জায়গায় যদি একটা H1 লিখি, কিছু লোরেম নিয়ে আসলাম, রিলোড করেন, দেখেন একটা কি বলা হয় H1 ট্যাগ চলে আসছে, বাট এর উপরে একটু মার্জিন তৈরি হয়ে গেছে, বামে একটা মার্জিন তৈরি হয়ে গেছে, তাই না? আমরা যখন কাজ করব তখন এই মার্জিন গুলোকে রিমুভ করে দিব। কিছু কিছু ট্যাগের সাথে ডিফল্ট ভাবে কিছু মার্জিন দেওয়া থাকে, কিছু প্যাডিং দেওয়া থাকে। এই মার্জিন গুলো এবং প্যাডিং গুলো আমরা রিমুভ করে দেব, কারণ আমরা যখন যেখানে যতটুকু চাই অতটুকু আমাদের মতো আমরা বসাই দেব। ক্লিয়ার? সেই কাজটা করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে একটা ওয়াল সিলেক্টর নেই, যেন সমস্ত ট্যাগকে সে ধরে নেয়। এরপরে বলে দিই এখানে মার্জিন 0, প্যাডিং 0। ওকে, এই কাজগুলো কমন, এগুলোকে বলা হয় কমন সিএসএস। এই কমন সিএসএস গুলো করতে হয় প্রত্যেকটা ডিজাইনের জন্য। এবার রিলোড করি, দেখেন এবার কিন্তু আর সে মার্জিনটা পাচ্ছে না। ক্লিয়ার? এরপরে দেখেন আমরা যদি এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নেই, এখানে বলে দিলাম ক্লিক মি, রিলোড করেন, এই যে অ্যাঙ্কর ট্যাগটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, খেয়াল করছেন? যতবার আমরা অ্যাঙ্কর ট্যাগ নেব ততবার আন্ডারলাইনটা চলে আসবে, এটা একটা বিরক্তিকর কাজ। আমরা চাচ্ছি যে আমার ওয়েবসাইটে সব অ্যাঙ্কর ট্যাগগুলোর জন্য আন্ডারলাইনটা চলে যায়। যদি আমার প্রয়োজন হয় সেটা আমি পরে আবার ব্যবহার করে নিব, বাট নর্মালি সেটা থাকবে না। সেই কাজটা করার জন্য সমস্ত অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরেন, সমস্ত অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরার জন্য জাস্ট এ, ঠিক আছে, একে বলে দিলাম টেক্সট ডেকোরেশন নান। বুঝাইতে পারছি সবাইকে? এখানে না, এখানে তো আমি শুধু অ্যাঙ্কর ট্যাগগুলো ধরতে চাচ্ছি, শুধু অ্যাঙ্কর ট্যাগগুলোকে। দুইটা কমন সিএসএস আমরা শিখে ফেললাম, একটা হচ্ছে 1 যেখানে মার্জিন প্যাডিং দিতে হয়, আর একটা হচ্ছে এ যেখানে টেক্সট ডেকোরেশন নাম করে দিবেন। আরো অনেকগুলো আছে, আমরা ধারাবাহিকভাবে শিখবো। আচ্ছা, এবার এখানে আমরা কমেন্ট করি, নাম দিলাম নাম্বার স্টার্ট এন্ড। এর ভিতরে নাম্বারটাকে ধরার জন্য ডট নাম্বার, একে আমি একটা উইথ দিয়ে দিলাম, উইথ করে দিলাম সাপোজ 100% থাকলো, অথবা 960 পিক্সেল করে দিলাম। একটা হাইট দিয়ে দিলাম, সাপোজ 80 দিলে বেশি হয়ে যাবে, 50 দিই। বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ভয় নেই রেড দিচ্ছি না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, চলে আসছেন,
মাঝখানে আনার জন্য কি করব? মার্জিন 0 স্পেস অটো। হ্যাঁ ছোট অটো দিলেও কাজ করবে, কিন্তু ওটা নন স্ট্যান্ডার্ড, ওটা করাটা ভালো না, সরি। চলে আসছে। নিচের এগুলো আমার দরকার নেই, এগুলো ফালাই দিই, এগুলো তো আমার টেস্ট করার জন্য করছিলাম, ফালাই দিই। এর ভিতরে আমরা তৈরি করব হচ্ছে আমাদের মেনুটা তৈরি করব। মেনু তৈরি করার জন্য আমাকে যে ট্যাগের সাহায্য নিতে হবে সে ট্যাগ হচ্ছে ইউএল, আর ইউএল এর ভিতরে মেনুর যে আইটেমগুলো সেগুলো রাখতে হবে এলআই এর ভিতরে। আচ্ছা, এখন এখানে আমি যদি লিখি, সাপোজ আমি লিখলাম হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আপাতত 3টে লিখি জাস্ট ট্রাই করার জন্য। এতটুকু লিখে যদি আমি রিলোড দিই, চলে আসছে, কিন্তু চলে আসছে না, বাট এগুলো কিন্তু কোনো কাজের না, এটা কিন্তু আমাদের মেনু হয়নি। কেন হয়নি? কারণ এখানে দেখেন আমাদের মেনুর আইটেমগুলো হচ্ছে এমন কিছু জিনিস যেখানে ক্লিক করলে কোথাও না কোথাও আমাকে নিয়ে যায়, তাই না? অর্থাৎ প্রত্যেকটা কি হচ্ছে আমার লিঙ্কেবল, যেখানে ক্লিক করলে কোথাও আমাকে নিয়ে যাবে। আর আমরা কিন্তু যে মেনু তৈরি করছি কোনোটাই লিঙ্কেবল না। তো বুঝতে পারছি যে প্রত্যেকটি এই যে কিগুলা, এগুলোকে আমাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখতে হবে। ক্লিক করলে কোথায় যাবে সেটা পরে বলবো, বাট এখন তৈরিটা করে রাখতে হবে। ক্লিয়ার? সো কেটে দেন, কেটে দিয়ে এখানে আমি একটা কাজ করি, ভিতরে এভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে ক্লিক করলে কোথায় যাবে সেটা তো আমরা জানি না। যখন সিচুয়েশন এরকম পড়বে যে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমার বলার প্রয়োজন নেই, সেক্ষেত্রে একটা হ্যাশ দিয়ে রাখবেন। ওকে, একটা হ্যাশ দিয়ে রাখবেন। সো এখানেও অ্যাবাউটটাকে একই কাজ করি, অ্যাঙ্কর ট্যাগ, এখানে একটা হ্যাশ দিয়ে রাখি অ্যাবাউট, হ্যাশ দিয়ে যেহেতু এখানে কোনো কিছু লেখার নেই, কোনো লিঙ্ক দেওয়ার নেই, এই জন্য হ্যাশ দিয়ে রাখবো, চেঞ্জ করবো। হ্যাশ দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ফাঁকা রাখলে কোনো অসুবিধা নেই। এর কিছু মিনিং আছে অবশ্য, বাট এগুলো বললে কোনো একটা বুঝবেন না, ঠিক আছে? এগুলো হচ্ছে এই রাউট নিয়ে কিছু কাজ কারবার আছে। আচ্ছা, আরেকটা এরাই নিলাম। আচ্ছা, এখানে বলে দিলাম কি বলা যায়, হ্যাশট্যাগের উত্তর থেকে HTML থেকে হ্যাশট্যাগ মানে এই হ্যাশট্যাগে যখন আমরা ক্লিক করব, রিলোড করলাম, ক্লিক করলে আমাকে সেম পেজে রাখবে, আমাকে কোথাও নিবে না, ঠিক আছে? যেমন যদি এইটা অনেক নিচে থাকতো, আমরা ক্লিক করলে আমাকে এই পেজের ভিতরে রাখবে, কোনো কাজ করবে না, জাস্ট এই পেজের ভিতরে রেখে দেবে, ঠিক আছে? আর যদি ফাঁকা রাখি তাহলে আমার পেজটা রিলোড নেয়, পেজটা রিলোড নেয়, একটা প্রবলেম ক্রিয়েট হয় মাঝে মাঝে। ফাঁকা না রাখাটা বেটার, হ্যাশ দিয়ে রাখবেন। আবার কিছু কিছু ব্রাউজারে একই রকমের কাজ করে, দেখি আমরা কোনটা ট্রাই করে দেখি। এখানে হ্যাশটা তুলে দিই, রিলোড নিচ্ছে না, রিলোড নিচ্ছে, বাট আমরা যদি এখানে হ্যাশ দিয়ে রাখি আমার পেজটা রিলোড নেবে না, রিলোড নেবে না। ক্লিক করেন, শুধু রিলোড নেবে না, এখানে একটা হ্যাশ বসে দেবেন। ক্লিয়ার? এই একটা ফ্যাসিলিটিস আছে, আরো কিছু কারণ আছে আমরা হ্যাশ ব্যবহার করার, বাট ওগুলো হচ্ছে ডেভেলপমেন্ট যারা করে, অন্যান্য সব নিয়ে কাজ বাজ করে, আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখবো। আচ্ছা, সো একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা আইটেম নিয়ে আসি। ডুপ্লিকেট করলাম, এখানে লিখে দিলাম কন্টাক্ট, প্রোডাক্ট, কন্টাক্টটা নিচে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। এখন এগুলো দিয়ে আমরা মেনু তৈরি করে ফেলবো, এগুলো দিয়ে, ঠিক আছে? সো প্রথম আমাকে কি কাজ করতে হবে, এই যে যে গোল গোল চিহ্ন এগুলোকে ফালাই দিতে হবে,
তাই না? কিভাবে ফেলাবো? সো এটাকে ফেলানোর জন্য এই ইউএলটাকে ধরতে হবে, বলে দিতে হবে লিস্ট স্টাইল নাল। কোনো লিস্টের স্টাইল আমার প্রয়োজন নেই। মনে আছে লিস্টের স্টাইল আমরা কয়েকগুলো দেখছিলাম, সার্কেল, ডিস্ক, হাবিজাবি, তার ভিতরে একটা ছিল নাল। সো ওটাকে আমরা তৈরি করে ফেলি। সো ফার্স্টে আমরা ধরলাম বাদ, তার ভিতরে ইউএল লিস্ট স্টাইল নাল। সেভ করেন। চলে গেছে? চলে গেছে। আচ্ছা বলেন তো, আমার ওয়েবসাইটে কি একটা ইউএল থাকবে নাকি আরো থাকতে পারে? আরো থাকতে পারে না? আমরা মেনুর জন্য আরো মেনুও থাকতে পারে, আবার মেনু ছাড়া অন্য অন্য কোনো ক্ষেত্রেও আমরা ইউএল ব্যবহার করতে পারি। তো যখন আরো অন্য একটা ইউএল নেব, আবার তো সে সিম্বল করে চলে আসবে। তো এগুলো আমাদের কমন সিএসএস করাটা বেটার না? এই কাজটা আমার কমন সিএসএস করাটা বেটার। সো ফালাই দেন এখান থেকে ফালাই দিয়ে এখানে বলেন ইউএল, অর্থাৎ যত ইউএল আছে সব ইউএল এর লিস্ট স্টাইল নাল। নতুন আরেকটা আমরা কমন শিখে ফেললাম। ওকে, আচ্ছা এখন এই যে যে লিস্টের আইটেম গুলা নিচে 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 আসছে, কেন আসছে? ট্যাগ গুলো হচ্ছে ব্লক ট্যাগ, তাই না? কোনটা ব্লক ট্যাগ, ইউএল নাকি এলআই নাকি এ? আমরা তো তিনটা জিনিস ব্যবহার করছি, ইউএল ব্যবহার করছি, এলআই ব্যবহার করছি, এ ব্যবহার করছি। কোনটা ব্লক ট্যাগ? আচ্ছা, বোঝারও সুন্দর একটা উপায় শিখাই দিই আপনাদের। রাইট বাটন ক্লিক করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, করে ইউএল এর উপরে কার্সর রাখেন। ইউএলটাকে পুরো জায়গা দখল করছে? পুরো জায়গা দখল করছে? সো ইউএলটা, আচ্ছা ইউএলটা কি ব্লক ট্যাগ? মনে হয় না ব্লক ট্যাগ। HTML ইউএল ট্যাগ, গুগলকে প্রশ্ন করি সরাসরি। আচ্ছা একটা কাজ করি, ব্লক ব্লক, হ্যাঁ বিএলসি কে হবে, আমি কি বললে? আচ্ছা ব্লক লিখে ফেলছি, ব্লক ট্যাগ। আচ্ছা দেখেন কই এগুলো হচ্ছে আমাদের ব্লক ট্যাগ। আচ্ছা এখানে ইমেল আছে, এই যে ইমেল, তার মানে ইমেলটাও ব্লক ট্যাগ। ওকে, ইমেলও ব্লক ট্যাগ, এলআইও ব্লক ট্যাগ, ওয়েলটাও ব্লক ট্যাগ। ঠিক আছে, আচ্ছা তো বুঝলাম মোটামুটি আমরা ইমেলটা ব্লক ট্যাগ, এটা আমরা বুঝলাম। বাট এখানে কোন ব্লক ট্যাগের কারণে, ইমেল ব্লক ট্যাগের কারণে নিচে নিচে আসছে নাকি এলআই ব্লক ট্যাগের কারণে নিচে নিচে আসছে? বুঝেন না আমার প্রশ্ন? এখানে যে আইটেম গুলো নিচে নিচে আসছে, এটা কি ইউএল ব্লক ট্যাগের কারণে আসছে নাকি এলআই ব্লক ট্যাগের কারণে আসছে? অফকোর্স এলআই এর কারণে, কারণ এলআইটাই তো পুরো জায়গা দখল করে পরে এলআইটাকে নিচে নামাই দিয়েছে, তাই না? প্রত্যেকটা এলআই পুরো জায়গা দখল করে তার পরের আইটেমটাকে নিচে নামাই দিয়েছে। সো এখানে যখন কার্সর রাখবেন তখন দেখবেন যে কোনটা লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা নিচে, সেটাই হচ্ছে ব্লক ট্যাগ। অনেক ক্ষেত্রে আমরা ইনলাইন ট্যাগের ভিতরে যদি ব্লক ট্যাগ নেই, তাহলে সেই ইনলাইন ট্যাগটাকে জোর করে এরকম বড় বানায় ফেলে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বুঝতে একটু কষ্ট হয় ইনস্পেক্ট করলে। তখন যে কাজটা করবেন, গুগলে একটু সার্চ দিয়ে নেবেন। ওকে, সেম ওয়েতে, হ্যাঁ। এখানে দেখেন এই যে আমার একটা এলআই পুরো জায়গা দখল করছে, এই যে আরেকটা এলআই, প্রত্যেকটা এলআই পুরো জায়গা দখল করছে। তো এই যে যে পুরো জায়গা দখল করছে, এটাকে যদি আমি রাইট সাইডের এক্সট্রা জায়গাগুলোকে রিমুভ করে পাশাপাশি আনতে চাই, কি করতে হবে? ডিসপ্লে কাজটা আমি দেখাইনি, ফরওয়ার্ড লেফট করতে হবে।
আপাতত ফ্লোট দেখো ফ্লোট করতে হবে না, ফ্লোট করতে হবে। ডিসপ্লের ঝামেলা আছে, ডিসপ্লে ব্যবহার করা নন স্ট্যান্ডার্ড, এটা করা যাবে না, করলে প্রবলেম আছে। যখন ডিসপ্লে ক্লাস নিব তখন দেখাবো যে কি প্রবলেম। আচ্ছা, ওইটাতে বলতে আমি একটু কথা বলবো। সো এখানে ফ্লোট লেফট করতে হবে। যেমন ডিপ ছিল একটা ব্লক ট্যাগ, ডিপ গুলো পুরো জায়গা দখল করত। যদিও আমরা উইথ হাইট দিয়ে একটা নির্দিষ্ট তার শেপ তৈরি করতাম, তারপরও সে পুরো জায়গা দখল করত। এখানেও এলআইটা কিন্তু অল্প একটু কন্টেন্ট, তারপরও পুরো জায়গা দখল করছে। ডিপ গুলোকে পাশাপাশি আনার যে কনসেপ্ট, এটাও সেই সেম কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটা এটা ভালো করে বুঝেন। আজকে কিছু নতুন জিনিস শেখাবো, ঠিক আছে? এগুলো একটু বুঝতে কষ্ট হতে পারে, বাট ভালো করে খেয়াল করেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো সাধারণত অনেকে শেখায় না, অনেকে গোজামিল দিয়ে শেখায় দেয় ডিজাইন, বাট স্ট্যান্ডার্ড ওয়েটা অনেকে শেখাইতে চায় না। বাট আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পাশাপাশি নিয়ে আসি। আনার জন্য বুঝে ফেলছি যে আমরা এলআইটাকে ধরে ফ্লোট লেফট করে দেব। নিচে নামাই দিই, ডট লেফট বার, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, ফ্লোট করে দেন লেফট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করেন। আসছে পাশাপাশি? আসছে। এরপরে ভিতরের অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরি। প্রত্যেকটা এলআই এর ভিতরে তো অ্যাঙ্কর ট্যাগ আছে, তাহলে ভিতরের অ্যাঙ্কর ট্যাগগুলোকে ধরি। ধরার জন্য নেটবারের ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, এলআই মানে সবকটা এলআই, এ মানে ওই এলআই এর ভিতরে যতগুলো এ আছে, তার মানে প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা করে এ আছে। কি করা যায়? ফন্ট সাইজ করে দিলাম সাপোজ 22 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম শিখছিলাম আমরা, ক্যাপিটালাইজ করবো নাকি স্মলাইজ করবো নাকি আপার কেস করবো, ক্যাপিটালাইজ করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আসছে। এখন একটু ফাঁকা তৈরি করে দেবো, চারপাশে ফাঁকা তৈরি করে দেবো। তো ফাঁকা তৈরি করার জন্য আমরা দুইটা জিনিস শিখছি, কি কি জানি? মার্জিন এবং প্যাডিং। মার্জিন এবং প্যাডিং করেন। মার্জিন করলাম, উপরে নিচে করে দিলাম সাপোজ 10 পিক্সেল, ডানে বামে করে দিলাম 15 পিক্সেল করে দিলাম। ওকে, রিলোড করি, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওকে, আমাকে একটু বলেন যে এখানে উপরের ফাঁকাটা কি পাইছে? আমি উপরে 10 পিক্সেল দিয়েছি কিন্তু, বাট উপরের ফাঁকাটা পাইনি। ঠিক আছে? কেন পাইনি? না পাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে বড় হয়ে গেছে। জি 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 না, প্রথমেই তো আমরা এটা জিরো করে দিচ্ছি। কেন আমরা জিরো যদি করিও, তারপর আমি দেখাইছিলাম না কোন সিলেক্টরের পাওয়ার বেশি। আমরা উপরে একটা জিনিস একটা সিএসএস করে আসছে, নিচে যদি আরেকটা সিএসএস করি নিচেরটা পাওয়ার পাবে। যেমন উপরে বলে দিলাম কালার রেড, নিচে বললাম কালার ব্লু, তাহলে কালার ব্লুই পাবে সে, রেডটা পাবে না। ওকে, আচ্ছা, এখানে উপরে পাইনি কেন? হয়তো এই অ্যান্সারটা অনেকে জানা নেই। ঠিক আছে? অ্যান্সারটা হলো যে কিছু কিছু ইনলাইন ট্যাগ আছে, কিছু কিছু ইনলাইন ট্যাগ, যে ইনলাইন ট্যাগের মার্জিন টপ এবং মার্জিন বটম কাজ করে না, অ্যাজ ইউজুয়াল কাজ করে না। তাকে কাজ করাইতে হলে আমাকে অন্য একটা প্রপার্টির সাহায্য নিতে হয়। মনে থাকবে, কিছু কিছু ইনলাইন ট্যাগ, নট ব্লক ট্যাগ। সমস্ত ব্লক ট্যাগে মার্জিন চারিপাশে কাজ করবে, কোনো প্রবলেম করবে না। তবে কিছু কিছু ইনলাইন ট্যাগ, সব ইনলাইন ট্যাগ না, কিছু কিছু ইনলাইন ট্যাগ মার্জিন টপ এবং মার্জিন বটম কাজ করবে না, লেফট রাইট কাজ করবে, টপ এবং বটম কাজ করতে যাবে না। তখন সেখানে আমাকে একটা আলাদা আলাদা একটা প্রপার্টির সাহায্য নিতে হবে। ওকে, সেই প্রপার্টির নাম হচ্ছে সেই ডিসপ্লে। আপাতত মুখস্থ করে রাখেন, ডিসপ্লের কনসেপ্টটা আমি পরে বোঝাবো, যেহেতু আজকে মেনু নিয়ে আমরা বুঝতেছি, মেনুটা শেষ তারপরে বোঝাবো। এটা নেবেন এখানে বলে দেবেন, হ্যাঁ এটা ইনলাইনটা বেতন এই এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, তাই না? এটা ইনলাইন ট্যাগ। এখানে বলে দেবেন ডিসপ্লে ইনলাইন ব্লক। আপাতত মুখস্থ করে রাখেন, ডিসপ্লে করে দেবেন ইনলাইন ব্লক, মনে থাকবে। ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন কি কাজ করে, ব্লক কি কাজ করে, সেটা আমরা দরকার হয় পরে শিখবো। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, অনেক সময় দেখবেন কাজ করতে গিয়ে আপনি মার্জিন টপ দিচ্ছেন, কাজ করতেছে না, কি হলো
তখন আপনি কোডের ভিতরে খুঁজে পাবেন না। তখন ফার্স্টে আপনাকে দেখতে হবে যে আমি মার্জিন টপ দিচ্ছি কাকে, সেটা কি ইনলাইন ট্যাগ না ব্লক ট্যাগ। যদি ইনলাইন ট্যাগ পেয়ে যান তখন বুঝতে হবে যে হয়তো বা ইনলাইন ট্যাগ হওয়ার কারণে মার্জিন টপটা কাজ করতেছে না। ক্লিয়ার? তখন আপনি এই ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে ট্রাই করবেন যে প্রবলেমটা সলভ হলো কিনা। আচ্ছা, রিলোড দিই, কাজ করছে, কোনো প্রবলেম নাই আর। আচ্ছা, দেখেন আমার অ্যাকুরেটলি কিন্তু মাঝখানে মনে হচ্ছে চলে আসছে, চলে আসছে না, মাঝখানে চলে আসছে। আচ্ছা, এটাকে মাঝখানে আনার জন্য আমরা ব্যবহার করছি হলো মার্জিন ব্যবহার করছি। আমরা একটা কাজ করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, প্রত্যেকটা অ্যাঙ্কর থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। সিম্পল কনসেপ্ট, এগুলো সবাই বুঝেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, কতটুকু পাইছে ব্যাকগ্রাউন্ড কালার? যতটুকু কন্টেন্ট ততটুকু পাইছে, এর থেকে বেশি পাইনি। আমি যদি চাই যে এর জন্য বরাদ্দকৃত যে এরিয়াটা পুরো এরিয়া জুড়ে পাক, উপর থেকে নিচে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে যেন পায়, চাইতে তো পারি আমি। তো এখানে যে বাহিরে যে জায়গাটা তৈরি হয়েছে কেন? মার্জিন দেওয়ার কারণে। সো আমি মার্জিনের জায়গা যদি প্যাডিং করে দিই তাহলে কি এই যে ব্যাকগ্রাউন্ড সহ জায়গাটা ভিতরে চলে আসবে না? বুঝাতে পারছি? সেখানে করে দেন মার্জিনের জায়গায় প্যাডিং, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। প্যাডিং এর ডিসপ্লে কাজ করবে, মানে যে ডিসপ্লে ব্লক ইনলাইন ব্লক, এটা কি প্যাডিং এর ক্ষেত্রে কাজ করবে? না, প্যাডিং এমনি কাজ করে, এমনি কাজ করে, প্রবলেম হয় না। এখন দেখেন যে নিচে একটু যারা ফাঁকা রয়ে গেছে, খেয়াল করেছেন? এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আসলে কিন্তু লেখাটা অ্যাকুরেটলি মাঝখানে আসেনি, তাই না? আচ্ছা, আমরা চাচ্ছি লেখাটা যেন অ্যাকুরেটলি মাঝ বরাবর চলে আসে, ঠিক মাঝ বরাবর চলে আসে। সেক্ষেত্রে এটার কয়েকটা উপায় আছে, আমি সহজ একটা উপায় আপাতত বলে দিচ্ছি, পরে আমি আরো সুন্দর উপায় বলে দেবো। তো কোনো একটা লেখা যদি লেখাটা এক লাইনের লেখা হয়, মাল্টিপল লাইন না, যদি এক লাইনের লেখা হয় তাহলে সেটাকে যদি কোনো নির্দিষ্ট স্পেসের মাঝখানে আনতে চান, বুঝাইতে পারছি? ভালো করে বুঝেন, দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে যদি এক লাইন হয়, দুই নম্বর কথা হলো যদি নির্দিষ্ট কোনো এরিয়ার ভিতরে আনতে চায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে একটা প্রপার্টির সাহায্য নিতে হয় যার নাম হচ্ছে লাইন হাইট। ওকে, লাইন হাইট। এরপরে বলে দিতে হয় যে কতটুকু হাইটের মাঝখানে আনতে চাই, অর্থাৎ আমার প্যারেন্টস এর যতটুকু হাইট ততটুকু হাইটের মাঝেই তো আনতে চাই। সো প্যারেন্টস এর হাইট দিছি আমরা 50 পিক্সেল। সো এখানেও লাইন হাইট করে দেন 50 পিক্সেল। ওকে, একটা প্রবলেম আছে, সে তো 50 পিক্সেলের মাঝখানে আসছে, বাট ওই যে প্যাডিংটাও তো সে বড় করে ফেলছে। তার মানে এখন আমাকে প্যাডিং টপ আর প্যাডিং বটম দেওয়া যাবে না, লেফট এবং রাইট প্যাডিং হতে পারে। কারণ সে যখন লাইন হাইট মানে কি, লাইন হাইট মানে হচ্ছে ওই লাইনটার উচ্চতা কতটুকু হবে, ওই লাইনটা টোটাল কতটুকু জায়গা দখল করবে। 50 পিক্সেল মানে সে টোটাল হাইট 50 পিক্সেল নিয়ে ঠিক তার মাঝ বরাবর চলে আসবে। বুঝাইতে পারছি? বুঝেন নেই? সিম্পল কথা, লাইন হাইট মানে লাইনের হাইটটা কতটুকু। তার মানে এখানে যেহেতু আমরা লাইন হাইট 50 পিক্সেল দিয়ে ফেলছি, সেহেতু উপরে আর নিচে প্যাডিং আমার অনর্থক, প্রয়োজনই নাই, সেখানে বাদ দিয়ে দেন। প্যাডিং উপরে নিচে 0, উপরে নিচে প্রয়োজন নেই, ডানে বামে আমার 15 পিক্সেল থাকুক, কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে? খুব কষ্ট হলো নাকি বুঝতে? এটা আমি কেন বলছি যে এটা এক লাইনের ক্ষেত্রে প্রযোজ্য, মাল্টিপল লাইনের জন্য নয় কেন? দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এখানে একটি S1 ট্যাগ নিলাম, এখানে কিছু আমি লোরেম লিখে দিলাম, অনেকগুলো লোরেম লিখে দিলাম, সরি অনেকগুলো কন্টেন্ট নিয়ে আসলাম। আসছে, এখানে যদি আমি এই S1টাকে ধরে লাইন হাইট করে দিই 50 পিক্সেল, তার মানে কি প্রত্যেকটা লাইনের হাইট হয়ে যাবে 50 পিক্সেল করে। খেয়াল করছেন? প্রত্যেকটা লাইনের হাইট হয়ে যাবে 50 পিক্সেল করে। এখানে যদি আরো বাড়াই দিই 80 পিক্সেল,
প্রত্যেকটা লাইনের হাইট হয়ে যাবে 80 পিক্সেল, দুটো আমাদের লাগবে। বাট এখানে কিন্তু অ্যাকুরেটলি এই যে জায়গাটা কিন্তু অ্যাকুরেটলি মাঝখানে আনার জন্য আমরা লাইন হাইট ব্যবহার করতেছি না। এখানে আমরা লাইন হাইট ব্যবহার করতেছি হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা মাপার জন্য, যে মাঝখানে আমরা কতটুকু দিতে চাই, এই একটা জায়গা। আর যদি আমরা অ্যাকুরেটলি মাঝখানে আনতে চাই তাহলে আমরা এক লাইন যদি হয় সেক্ষেত্রে প্যারেন্টস এর সমান হাইট দিয়ে দিলে ঠিক মাঝখানে চলে আসবে। বুঝতে পারছি? সেটা বাদ দেই। এরপরে লেখার কালার গুলোকে আমরা সাদা করে দিই। লেখার কালার সাদা করার জন্য কি করতে হয়? শুধু কালার না টেক্সট কালার? টেক্সট কালার, শুধু কালার, শিওর? আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, এটা যেন মনে থাকে, এটা ভুল করেন কিন্তু অনেকেই। শুধু কালার লিখলে টেক্সটের কালারটা চেঞ্জ হবে, আর কিছুই হবে না। চলে আসছে, ওকে। আচ্ছা, এখন আর একটা নতুন জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যখন আমরা আইটেমের উপরে মাউস নিয়ে যাব তখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে বা কিছু একটা পরিবর্তন আসবে, ঠিক আছে? সো মাউসটা হ্যাঁ ওরকম কিছু একটা যেখানে নিব বোঝাবে যে আমরা এটার উপর নিয়েছি। যেমন আমি হোমের উপর যখন নিব আমরা চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাক। তো এই যে কোনো কন্টেন্টের উপরে মাউস নিয়ে আসা, এটাকে বলা হয় হোভার করা। ওকে, হোভার করা অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের উপর যখন আমরা হোভার করব অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা করার জন্য ফার্স্টে আপনাকে অ্যাঙ্কর ট্যাগগুলো ধরতে হবে। ধরেন নেভার, ইউএল, তারপরে এলআই, অ্যাঙ্কর ট্যাগ, এ পর্যন্ত আমরা ধরলাম। ধরে এখানে অ্যাঙ্কর ট্যাগের সাথে একটা ক্লোন দিয়ে বলে দিবেন হোভার। বুঝতে পারছি? ক্লোন দিয়ে বলে দিবেন হোভার। এখানে স্পেস দিবেন না, স্পেস দিলে কাজ করবে না, কোনো পাশে স্পেস দেওয়া যাবে না। এখানে বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ হ্যাঁ সেট করেন। রিলোড করেন। ওকে, আমি হোভারের ভিতরে আমার যত খুশি তত আমি প্রপার্টি ব্যবহার করতে পারি। আমি যা যা পরিবর্তন করতে চাই তাই এখানে আমি লিখে দিতে পারি। হ্যাঁ বলো। এই যে আমি এখানে বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্কর ট্যাগের উপরে যখন আমি হোভার করব, তার মানে অ্যাঙ্কর ট্যাগের উপরে যখন আমরা মাউস নিয়ে যাব তখন সেই অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে এই কালার হয়ে যাবে। ক্লিয়ার? তাই তো হইল। এটা আমরা অন্যভাবে করতে পারি, দেখেন কিভাবে করি। আমি বলে দিলাম নেভারের ভিতরে যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে, এলআই এর কে যখন হোভার করা হবে, এলআই এর উপরে যখন মাউস নিয়ে যাওয়া হবে তখন সেই এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেই অ্যাঙ্কর ট্যাগটা ধরেন কালার হয়ে যাবে রেড, টেক্সটের কালার হয়ে যাবে রেড। পারি না করতে? আমি এলআই এর উপরে মাউস নিয়ে যাব, এলআই এর উপরে যখন মাউস নিয়ে যাব তখন ওই এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা তার কালার হয়ে যাবে রেড। রিলোড দেন। হয়েছে? করেন করেন কিভাবে করবেন বলেন তো আমাকে। কিভাবে সিএসএস কিভাবে নিতে হবে? ক্লাস নিতে হবে। হ্যাঁ, ক্লাস নিতে হবে। এরপরে বলতে হবে ওই ক্লাসে যখন হোভার করা হবে তখন এই জিনিসটা হবে। ক্লিয়ার? ওটা লাগে না কখনো। সেই এখানে আমি একটা প্রপার্টি দিয়ে দেখাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, আর আমাদের প্রয়োজনটা নেই। পরে দেখি সামনে ক্লাসে। হ্যাঁ, ওটা হচ্ছে কিছু অ্যানিমেশন জাতীয় কিছু ইফেক্ট। সো এই ছিল মোটামুটি আমাদের একটা মেনু তৈরি করে ফেলতে পারলাম সুন্দরভাবে। সমস্যা? আমি চাচ্ছি মেনুটাকে ধরে ডানে নিয়ে আসবো। কি করবো?
পজিশন দিয়ে কাজ করবো, এত কষ্ট করবেন আপনি? টেক্সট লাইন কাকে করব? আচ্ছা, ইউএল কে টেক্সট লাইনটা করে দেখি, দেখি হয় কিনা। এই তো ইউএল। অ্যাঙ্কর ট্যাগ কে? সরি, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। কাজ করবে না কেন? কাজ করলো না বলতে পারেন? কারণ হচ্ছে এখন ইমেল এর সাথে কোনো সম্পর্কই নেই, নষ্ট হয়ে গেছে। ফ্লোট যখন লেফট দিয়েছেন তখন সে তার জায়গাটাকে ছেড়ে দিয়ে সে একদম কোনায় এসে একদমই হয়ে গেছে, পুরো সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এরকম ব্যাপারটা অনেকটা এরকম ব্যাপার, কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, দুইটা উপায় আছে দেখেন, দুইটা উপায় একটু ভালো করে বোঝেন। আমি এই লাইনগুলোকে ফ্লোট লেফট করলাম বিধায় সে বাম কোনায় চলে আসলো, ফ্লোট রাইট করলে ডান পাশে চলে আসবে। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, এটা কেটে দিই, ফ্লোট করে দিলাম রাইট, ঠিকই ডান পাশে আসবে কিন্তু উল্টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পুরো জিনিসটা এভাবে আসবে, এভাবে চাচ্ছি। তার মানে আমরা ফ্লোট রাইট করতে পারবো না। আর সাধারণত ফ্লোট রাইটের ব্যবহার হয় না, খুবই কম হয়, খুবই কম হয়, ব্যবহার হয় না। তার মানে এটা আমরা ফেল, পারি নাই। সো আমরা যে কাজটা করতে পারি, তাহলে করবোটা কি? এটা হলো প্রশ্ন, করবোটা কি? ইমেলকে বলে দেন ফ্লোট রাইট। ক্লিয়ার? পুরো ইমেলটাকে ধরে আমি ডানে পাঠিয়ে দিলাম। তুমি তোমার, কারণ কি ইমেলটাও ছিল ব্লক এলিমেন্ট, এলআইও ছিল ব্লক এলিমেন্ট। আমি এলআই গুলোকে ফ্লোট লেফট করলাম, অতিরিক্ত জায়গা ছেড়ে দিয়ে পাশে চলে আসলো, বামে চলে আসলো। বাকি রইল ইমেল। ইমেল কিন্তু এখনো তার ডান পাশে জায়গাটা ধরে রেখে সে কিন্তু বামে চেপে আছে। যখন আমি ইমেলকে ধরে বললাম ফ্লোট রাইট, তখন সে চলে আসলো মাঝখানে। ক্লিয়ার? এখন মাঝখানে আনবেন কিভাবে? মাঝখানে কিভাবে আনা সম্ভব? আচ্ছা, মার্জিন রাইট দিয়ে, হ্যাঁ ওটাও করা যায়। মার্জিন রাইট দিয়ে দিলাম সাপোজ 100 পিক্সেল। এখন আপনি যদি মাঝখানে আনতে চান, এখন পজিশন ছাড়া কোনো গতি নেই। ইউরোটাকে ধরে পজিশন করে মাঝখানে নিয়ে আসবেন। ঠিক আছে? ইউরোটাকে পজিশন দিয়ে মাঝখানে নিয়ে আসবেন, বাট ওটা স্ট্যান্ডার্ড ওয়ে না। স্ট্যান্ডার্ড ওয়ে অন্য একটা, যেটা আমরা পরে শিখবো। ঠিক আছে? কারণ ওটা একটু জটিল, এজন্য আমরা আপাতত স্কিপ করে যাবো। হ্যাঁ, এই সাইডে থাকুক। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এখানে একটা জিনিস, নতুন একটা জিনিস আপনাদের শেখাই, নতুন একটা কনসেপ্ট আমি শিখাই। ঠিক আছে? কনসেপ্টটা হচ্ছে যে আমার এখানে ধরেন আমি কিছু টেক্সট এখানে ব্যবহার করলাম, টেক্সট। সো কোনো কারণে এমনও হতে পারে যে এখানে সে যে ফন্টের সাইজটা আমি ব্যবহার করছি, তার এই ফন্টের সাইজটা পছন্দ হচ্ছে না, বা আমি যে এই হাইটটা ব্যবহার করছি হাইটটা তার পছন্দ হচ্ছে না, হতেই তো পারে। দেখেন, আমি এখানে হাইটটা যদি বাড়াই দিই, কোনো কারণে যদি হাইটটা বাড়াই দিই, কি হয়? এখানে করেছি 50 পিক্সেল, করে দিলাম 80 পিক্সেল করে দিলাম, একটু বাড়াই দিলাম, মানে বাজে দেখাচ্ছে না? এখন বাজে দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, তারপরে আরো প্রবলেম দেখেন, এইটা কিন্তু আপনার ফুল হাইট হওয়ার কথা ছিল, উপর থেকে নিচ পর্যন্ত হয়ে সে মাঝখানে চলে আসবে। তার মানে এটাকেও ধরে আমাকে কই অ্যাঙ্কর ট্যাগ লাইন হাইট করে দিতে হবে 80 পিক্সেল। ঠিক আছে? তো আমার কিন্তু ডাবল ডাবল খাটনি করা লাগতেছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি বা কোনো মেনু বা কোনো জিনিস তৈরি করি, অ্যাজ ইউজুয়াল আমরা হাইট ব্যবহার করি না। হাইটটা আমরা ব্যবহার করি না, হাইটটা আমরা ইউজারের কাছে ছেড়ে দিই, যে তার যতটুকু হাইট প্রয়োজন সে ততটুকু দিয়ে নেবে। ক্লিয়ার? যতটুকু তার হাইট প্রয়োজন সে দিয়ে নেবে, এটা আমরা করে থাকি। সেক্ষেত্রে ধরেন আমরা এখানে এরকমই করলাম না, করে আমি এই যে ব্যাকগ্রাউন্ড যে হাইটটা ফেলে দিলাম,
লজিক আছে, কারণ আছে কেন আমরা এটা করি, হাইটটা আমরা কেন দেই না, একটা কারণ আছে। কারণটা কি, ধরেন এই ওয়েবসাইটটা চলে গেল মোবাইল মেনুতে, মোবাইল ভিউতে চলে গেল। মোবাইলে তো আমার এইরকম মেনু থাকে না, মোবাইলে থাকে কি এই উপর থেকে নিচে একটা মেনু চলে আসে, উপর থেকে নিচের দিকে একটা মেনু চলে আসে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, কোন প্রজেক্টটা দেখানো যেতে পারে, এটার ভিতর আছে। এই যে একটা আছে, সরি, এখানে দেখেন একটা বাটন তৈরি করছে। যখন বাটনে আমি ক্লিক করতেছি, এর হাইটটা কি আগের মতো আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি হাইট ফিক্সড করে দেন তাহলে চেঞ্জটা করবেন কিভাবে? অথবা মনে করলেন আপনি হাইট ফিক্সড করে দিয়ে যখন এই পর্যায়ে যখন চলে আসলো, তখন আবার আপনি ক্যালকুলেশন করে হাইটটা ঠিক করে দিলেন। ইউজার যদি এখানে মেনুর একটা আইটেম বাড়ায়, তখন আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? বুঝতে পারছেন? তার মানে এখানে আমি কিন্তু হাইট ব্যবহার করতে পারতেছি না, হাইট ব্যবহার করাটা কিন্তু নন স্ট্যান্ডার্ড, করতে পারতেছি না। কারণ হ্যাঁ, হাইটটাকে ফালাই দিতে হবে, হাইটটা ব্যবহার করবোই না। ভিতরে কন্টেন্ট যে পরিমাণ থাকবে সেই অনুযায়ী হাইট হয়ে যাবে, সোজা কথা, সেই অনুযায়ী হাইট হয়ে যাবে। এখানে যদি কন্টেন্ট একটা থাকতো হাইট হয়ে যেত 50, যদি দুইটা হতো 100 হয়ে যাবে, তিনটা হলে 150 হয়ে যাবে। আমার বলার দরকার নেই, আমার জাস্ট অ্যাঙ্কর ট্যাগের একটা লাইন হাইট দিয়ে দেবো বা একটা হাইট দিয়ে দেবো, যা মনে চাই দিয়ে দেবো, বা প্যাডিং দিয়ে দেবো। ওকে, সেই অ্যাঙ্কর ট্যাগ যত বাড়াবে টোটাল মেনুর হাইটটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। এবার বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্য আমরা সাধারণত এই ন্যাপবারে কখনো হাইট ব্যবহার করি না, বাট এখনো অনেক ডেভেলপার দেখছি তারা এখনো হাইট ব্যবহার করে। 2020 সালে এসেও তারা হাইট ব্যবহার করে, বড় আশ্চর্যের কথা। এটা করবেন না কখনো। বাট এখানে যদি হাইটটা আমি ফালাই দিই, প্রবলেমটা তখনই ফেস করবো আমরা যখন হাইটটাকে ফালাই দেব। ওকে, আমি একটা কাজ করি, আপাতত এটাকে কমেন্ট করে রাখি। এটা কাজ তো বুঝতে পারছেন আপনারা, কমেন্ট করে রেখে তাহলে আপনাদের বুঝতে আরো একটু ইজি হবে। ফালাই দিলাম, মানে এটাকে বন্ধ করে দিলাম। এই যে ন্যাপবার, ন্যাপবারের হাইটটাকে আমি উঠাই দিলাম, ন্যাপবারের হাইটটাকে আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে যখন রিলোড করব হাওয়া হয়ে যাবে। এখানে তো মানে গায়েব হয়ে যাওয়ার কথা ছিল না, উচিত ছিল যে ভিতরে যতটুকু কন্টেন্ট প্যারেন্টস অন্তত ততটুকু হাইট হয়ে যাওয়া, এরকম উচিত ছিল না? বুঝাতে পারছি? একটা ডিবের ভিতরে যে প্যারেন্টস আমরা রাখলাম, মানে চাইল্ড রাখলাম, একটা প্যারেন্টস এর ভিতরে চাইল্ড রাখলাম, চাইল্ডের হাইট যতটুকু হবে, চাইল্ডের সাইজ যেমন হবে, প্যারেন্টস তো অটোমেটিক্যালি সেই সাইজ হয়ে যাওয়ার কথা। বাট এখানে কিন্তু হাইটটা উঠাই দিলাম, মানে হাইটটা 0 হয়ে গেল। কেন, কি কারণে? এই অ্যান্সার সবার জানার কথা, কেন এটা হাইট 0 হয়ে গেল? ফ্লোট দেওয়ার কারণে। কিসের কারণে? ফ্লোট দেওয়ার কারণে। ফ্লোটের কাজ করে কয়টা? দুইটা। একটা কাজ হলো ডান পাশের এক্সট্রা জায়গাকে সে রিমুভ করে দেয়, 2 নম্বর কাজ হলো সে নিজের জায়গাটাও ছেড়ে দেয়। বুঝাতে পারিনি? এই লাইনগুলো যখন ফ্লোট লেফট পেয়ে যখন সে নিজের জায়গা ছেড়ে উপরে বেশি উঠলো, ব্যালেন্সটা আস্তে করে নিচ থেকে 0 হয়ে গেল। ম্যাম ক্লিয়ার? একটু একটু ঘুম আসছে? ঘুমান, সমস্যা নেই। তো বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? এখন কি করার? এখন তো হাইট ছাড়া দেখতেছি উপায় নেই, বা একটা ভেজাল হয়ে গেল আমাদের। একটু স্ট্যান্ডার্ড কাজ করতে গেলে একটু ঝামেলা করতে হয়, একটু কষ্ট করতে হয়। ঠিক আছে জি, আচ্ছা। যে এখন কথা হলো যে এইরকম সিচুয়েশনে যে আমরা ভিতরে কন্টেন্ট দিলাম, ফ্লোট ব্যবহার করার কারণে হাইটটা মানে প্যারেন্টসটা গায়েব হয়ে গেল, প্যারেন্টসটা 0 হয়ে গেল। এই সিচুয়েশনে অনেকভাবে সলিউশনটা নিয়ে আসা যায়। 1 নম্বর সলিউশন হলো, এটাও কিন্তু এক প্রকারের ফ্লোট প্রবলেম। একরকম একটা সলিউশন দিয়ে আসছে আগের থেকে, যে এখানে ক্লিয়ার বোথ নামে একটা ডিপ রাখতে হয়, শেখাইছিলাম না? ওটা দরকারে ভুলে যান যেন মনে না থাকে। এখানে আমরা কয়েক ভাবে করতে পারি। 1 নম্বর কথা হলো যে হাইট দিলে প্রবলেমটা সলভ হয়ে যায়, যেটা আমরা করে আসছি প্রথম থেকে। হাইট দিলে প্রবলেম সলভ, তাই না? কিন্তু হাইট তো ব্যবহার করবো না, নন স্ট্যান্ডার্ড। এখন আরেকটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে প্যারেন্টসকে যদি বলে দেন, প্যারেন্টসকে যার হাইটটা 0 হয়ে গেছে তাকে যদি বলে দেন
ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেনের আরেকটা কাজও আমরা শিখছি অলরেডি, তাই না? এখানে দেখেন আরেক ধরনের সে উপকার করে ওভারফ্লো হিডেনের। যখন ওভারফ্লো হিডেন করলাম, আসছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে না? আচ্ছা, বাট এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলেন তো? আমি কিন্তু খুব ডিপলি শিখাচ্ছি, আস্তে আস্তে করে, ভালো করে বুঝেন। ওভারফ্লো হিডেনের কাজ কি? সে তার বাহিরের কোনো কিছু তার উপর আসতে পারবে না, তার ভিতরের কোনো কন্টেন্ট সে বাইরে যেতে দিবে না। আচ্ছা, এতটুকু মাথায় রাখেন। মাথায় রেখে আচ্ছা হ্যাঁ না, আচ্ছা এখানে দেখেন, এইখান থেকে নিয়ে এতটুকু হচ্ছে আমার মেনুর হাইট, মেনুর এরিয়া, তাই তো? আর এই যে হোভার করলে যে নিচে সাব মেনু আসতেছে বা মেগা মেনু আসতেছে, এগুলো কি আমার মেনুর কন্টেন্ট না? মেনুর ভিতরের কন্টেন্ট না, যেটাকে পজিশন দিয়ে নিচে নামাইয়া তাকে গায়েব করে রাখা হয়েছে, ওভার করলে দেখা যাচ্ছে। এখন বলেন তো, এখানে ওভারফ্লো হিডেন দিলে এই যে সাব মেনু গুলো কি দেখা যাবে? ভিতর থেকে তো বাইরে আসবে না, বাইরের কোনো কন্টেন্ট দেখা যাবে না। বুঝাইতে পারছি কোথায় প্রবলেম? সো এখন আপনি নিজে বুঝে নেবেন যে কোনো জায়গায় যদি সিচুয়েশন এরকম পড়ে যে কোনো সাব মেনু সেখানে ব্যবহার হবে না, ব্যবহার সেখানে সে করবেই না, ওভারফ্লো হিডেন দিয়ে কাজ চালায় যান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি মনে করেন যে না, এখানে সাব মেনু থাকবে, মেগা মেনু থাকবে, অ্যাজ ইউজুয়াল থাকে, শতকরা একটা দুটো ওয়েবসাইট পাওয়া যায় যেখানে থাকবে না, বাকি সবগুলোই থাকে। ডিজাইনের প্রয়োজনে আমার এটা করতে হচ্ছে যে আমি এমন কোনো একটা কন্টেন্ট দিব যেটা হচ্ছে বাইরে আসতে হবে, ওভারফ্লো দিতে পারতেছি না, ক্লিয়ার? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন বিফোর আফটারের সাহায্য নেব। বিফোর না, আফটারের সাহায্য নেব। আফটারের কি করব? ওভারফ্লো হিডেনটা কমেন্ট করে এই প্যারেন্টস কে কিছু মুখস্থ কাজ করব। হয়তো এটা বুঝতে একটু কষ্ট হবে, বাট মুখস্থ কাজ করব। এটার একটা আফটার নিব। আফটারের ভিতরে কোনো কন্টেন্ট নামে তো আমাকে রাখতেই হবে। কন্টেন্টে কিছু লিখে দিলে তো সেটা ওখানে চলে আসবে, প্রবলেম কিছু লিখবো না। কিছু না লিখলে আবার কাজ করে না, না লিখলে কিন্তু কাজ করে না। এখানে যে আমি বলে দেই হ্যালো, দেখি কি হয়। এখন কিন্তু দেখেন পুরোটা কিন্তু পেয়ে গেছে, তাই না? বাট এখানে কিছু লেখা যাচ্ছে না। যেহেতু লেখা যাচ্ছে না, এখানে একটা কাজ করবেন, মুখস্থ কাজ, ডিসপ্লে করে দেবেন ব্লক। এটা মুখস্থ করে রাখেন আপাতত, ক্লিয়ার বোধ। ডিসপ্লে ব্লক করবেন, ক্লিয়ার বোধ করবেন। বুঝাইতে পারছি? সব প্যারেন্টস এর একটা আফটার নেবেন, আফটার নিয়ে কন্টেন্ট করবেন ফাঁকা, ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোধ। দুঃখিত, আমাদের অফিসে বালিশ নেই, তাহলে আপনাকে হেল্প করতে পারতাম। খুব ক্লান্ত না বাসার কাজ করতে করতে? ঘুমাবেন না কেন? আমরা পড়লাম যে প্রবলেমে, যে যখন আমরা ফ্লোট ব্যবহার করি তখন প্যারেন্টস এর হাইটটা 0 হয়ে যায়, প্যারেন্টসরা থাকে না। তো এর সলিউশন কয়েক প্রকারের পাইলাম। 1 নম্বর সলিউশন হচ্ছে নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেওয়া, এটাও কিন্তু ভালো সলিউশন না। 2 নম্বর সলিউশন ছিল যে ডিসপ্লে ব্লক করে দেওয়া, সরি ওভারফ্লো হিডেন করে দেওয়া। ওভারফ্লো হিডেন করলেও একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে ভিতরে কোনো কন্টেন্ট বাইরে আসলে সেটাকে দেখা যায় না, সাবমেনু দেখা যায় না, সহজ কথায়। 3 নম্বর এবং সবথেকে স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এটা, ওকে, আফটার ব্যবহার করা। এটা হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এটা অনেকে জানেও না, জিজ্ঞাসা করবেন অনেক ডেভেলপারকে, জানেও না, দেখায়ও না। তো এটা যেন মাথায় থাকে। অন্যথায় কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মেনু সাবমেনু একত্র নিয়ে কাজ করতে গেলে এই কনসেপ্ট না জানা থাকলে অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়, আপনাকে যে করে সাহায্য নিতে হয়, বেশ ঝামেলা হয়ে যায়। যাই হোক, এখন কি হলো দেখি আমরা। এই যে ধরেন মোবাইল বাজে মনে হয়, কাজ জানি।
অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে আমি কি করছিলাম, লাইন হাইট করে দিয়েছিলাম 80 পিক্সেল, যে কারণে এতখানি লম্বা হয়ে গেছে, তাই না? আমি একটা কাজ করি, অ্যাঙ্কর ট্যাগে লাইন হাইট করে দিই 50 পিক্সেল। এখানে কিন্তু কিছুটা থেকে বাকিটা উপরে ওঠা যাওয়ার কথা ছিল, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করতাম, বুঝছে? যতটুকু কন্টেন্ট ততটুকু হাইট হবে। বিষয়টা অনেক সুন্দর হয়ে গেছে না এখন আফটারের জন্য? আমি যদি এখানে 50 না দিয়ে যদি 100 করে দিই, সেভ করি, হয়ে যাবে। আমার আইটেম যদি এখানে অনেকগুলো হয়ে যায়, যে এক লাইনে ধরতেছে না, পরের লাইনে চলে আসছে, তাহলেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো তার জায়গায় থাকবে, কোনো প্রবলেম করবে না। ক্লিয়ার এবার? আচ্ছা, তো চলেন এবার আমরা শিখে আসি কিভাবে সাবমেনু তৈরি করে। সাবমেনু তৈরি করে, সাবমেনু মানে মেনুর ভিতরে মেনু, ওকে, নেস্টেড টেবিলের মতো। আমি চাচ্ছি এই সার্ভিসেসে যখন আমি মাউস রাখবো তখন একটা নিচে সাবমেনু চলে আসবে, তার মানে সেই সাবমেনুটা হচ্ছে সার্ভিসেসের আরেকটা মেনু, আন্ডার একটা মেনু। এটা তৈরি করার জন্য এই যে সার্ভিসেস, এই সার্ভিসেসটা অর্থাৎ এই যে অ্যাঙ্কর ট্যাগটা যে এলআই এর ভিতরে আছে, ভালো করে বুঝেন। এলআই এর ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি না, এই অ্যাঙ্কর ট্যাগের পরে আর একটা ইমেল নিতে হবে। ক্লিয়ার? সহজ কথায় এই এলআইটা যেখানে শেষ ঠিক তার আগে আরেকটা ইমেল নিতে হবে। ক্লিয়ার? আর ইমেল নিলে তো তার ভিতরে কি কি নিতে হয় আমরা বুঝি, এলআই নিতে হয়, এলআই এর ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়, কারণ এটা লিস্টের আইটেম হবে। হ্যাশ দিয়ে রাখি, বলে দিলাম ওয়েব, আর কি দেখি, ওয়েব ডিজাইন কপি করি, পেস্ট করলাম, এখানে করে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, আবার একটা পেস্ট করি, এখানে কি দেওয়া যায়, গ্রাফিক ডিজাইন, তারপরে ডিজিটাল মার্কেটিং, ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে রিলোড করেন, দেখেন কি অবস্থা হয়, উল্টা উল্টা হয়ে গেছে না? কারণ কি দেখেন, লজিক কি বলে, আরে লজিক বহুত জ্বালায় লজিক, তাই না? এখানে দেখেন আমি বলে দিচ্ছি নেটবারের ভিতরে ইমেল, তার ভিতরে এলআই, তার মানে নেটবারের ভিতরে যত ইমেল আছে তার ভিতরে যত এলআই আছে সব ফ্লোট লেফট। তাহলে সেকেন্ড যে এলআই গুলো, এগুলো কি এর আন্ডারে পড়ে না এই কমান্ডের, এই সিলেক্টরের, যে কারণে সেগুলো লেফট হয়ে গেছে। বুঝতে পারছি? এরপরে কি বলছি, নেটবারের ভিতরে যতগুলো ইমেল আছে সবগুলো এলআই, ইমেল এর ভিতরে যত এলআই আছে তার ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোতে এগুলো পাবে, তার মানে এগুলো তো তার ভিতরে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন আমাকে এখানে একটা বেনিফিটও আছে যে কিছু ডিজাইন আমার অটোমেটিক হয়ে যাচ্ছে, আমার কাছে অসুবিধাও হচ্ছে যে আমরা তো চাচ্ছি না যে এভাবে পাশাপাশি থাকুক, নিতে নিতে চলে আসুক, তাই তো? তো প্রথম কাজ হলো যে ফ্লোট যে লেফট করা আছে সে ফ্লোট লেফটটাকে ফ্লোট নাম করে দিতে হবে, যে আমরা এখানে কোনো ফ্লোট ব্যবহার করতে চাই না। ক্লিয়ার? তো কোনগুলোকে ফ্লোট নাম করতে হবে, এটা উপরে নেই, এভাবে করি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই যে প্রথম ইমেল, তার ভিতরে এলআই, প্রথম এলআই হলো এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রোডাক্ট, এগুলা কন্ট্যাক্ট, এগুলা, তাই না? আর এইখানে যে ইমেলটা, এই ইমেল হচ্ছে এই যে এইগুলা। এখন আমার প্রয়োজন হলো সেকেন্ড যে এলআই গুলো আছে, সেকেন্ড যে এলআই গুলা সেগুলোকে ধরে আমাকে ফ্লোট নাম করতে হবে, তাই না? সেকেন্ড এলআই গুলোকে ধরে কিভাবে ধরবো, আমি এখন বলতে পারি নেটবারের ভিতরে ইমেল, তার মানে সবগুলো ইমেল,
এরপরে বললাম যে ওই ইভেলের ভিতরে যদি আর কোনো ইভেল থাকে, এখন সেকেন্ড যে ইভেল গুলো সব সে ধরে নিল, মূল ইভেল ছাড়া বাকি ভিতরে যত ইভেল আছে সব ইভেল সে ধরে নিল। সিলেক্টর গুলো বুঝতেছেন ভালো করে? প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক গুলো ভালো করে বুঝতে হবে। তো চলেন করে আসি। কি করে আমি এখানে লিখে দিলাম কি জানি সাব মেনু। তো প্রথমে বলতে হবে নেবার, তার ভিতরে ইভেল। এই ইভেল মানে হচ্ছে প্রথম ইভেল, আবার ইভেল, তার মানে হচ্ছে প্রথম ইভেলের পরে যত ইভেল আছে সব ইভেল, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 10 নম্বর সব ইভেল। আচ্ছা, ওই সেকেন্ড যে ইভেলটা আছে সেই ইভেলের ভিতরে যে এলআই গুলো আছে, ক্লিয়ার? ধরে বলে দেন ফ্লোট নাম। কে কে বোঝেননি বলেন এতটুকু? সবাই বুঝছেন তো? ফ্লোট নামটা হচ্ছে স্যার লাস্টে ইভেন্ট যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ফ্লোট নামে কি কাজ করবে সেটাও তো বুঝে ফেলছেন, যে ফ্লোট লেফট বা ফ্লোট রাইট দেওয়া থাকলে সেটা কার্যকারিতা নষ্ট করে দেবে। দেখি কি হয়, হয়েছে? এবার মজার বিষয় দেখেন কি হলো, যে এই যে যে আইটেম গুলো, এটাও তো আমার মূল মেনুর আইটেম, যে কারণে হাইটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে, আমাকে বলতে হয়নি, হাইটটা কিন্তু সুন্দরভাবে সে নিয়ে নিয়েছে। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের যে বক্স, ওই বক্সে ওই সার্ভিসের বক্স ফাঁকা আছে। এখানে ফাঁকা ফাঁকা রয়েছে তাই না, সার্ভিসের পাশে যে এখানে, হ্যাঁ হ্যাঁ, এটাও একটা প্রবলেম। এই প্রবলেম আমরা সলিউশন করে ফেলবো, অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে এই যে যে এলআই গুলা বা এই যে যে অ্যাঙ্কর ট্যাগ গুলা, ঠিক আছে, আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর ট্যাগ গুলা পুরো এলআই জুড়ে আসুক, আমার এলআই যতটুকু অ্যাঙ্কর ট্যাগ ততটুকু আসুক, বা আমি চাচ্ছি যে প্রত্যেকটি আইটেম সমান 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 হোক, শুরুটা এবং শেষটা সমান সমান হোক। ক্লিয়ার? এই কাজটা করার জন্য এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরতে হবে। অ্যাঙ্কর ট্যাগটাকে ধরেন। অ্যাঙ্কর ট্যাগটা ধরার জন্য এটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, প্রথম ইভেল, দ্বিতীয় ইভেল, তার ভিতরে যত এলআই, তার ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ, করে দেন ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক মানে সে ওই যে ব্লক এলিমেন্টের মতো, ব্লক ট্যাগের মতো আচরণ করবে। বুঝছে? এবার ডিসপ্লে ব্লক মানে সে ব্লক ট্যাগের মতো আচরণ করবে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে এখানে একটু জায়গা পাচ্ছে, জোর করে একটা জায়গা পাইতেছে, সেটা ওটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, ধরেন আপনি কোনটা, এখানে কিছুটা লিখে দিলেন, আপনার মেনুর আইটেমের নামটা হচ্ছে অনেক বড়। সবগুলো লিখে দেন। আচ্ছা, এখানে আচ্ছা এটা পরে দেখাই, এখানে একটা কাজ আছে। অনেক সময় হয় কি, মেনুর আইটেম গুলো খুব বেশি বড় হয়ে গেলে নিচের লাইনে চলে আসে, তখন আমরা একটা কমান্ড দিয়ে রাখি যে যত বড়ই হোক না কেন সেজন্য এক লাইনে থাকে। তো ওই পর্যায়ে যখন আসবো তখন আমরা সেটা শিখে নেব। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আচ্ছা, এই যে যে সাবমেনুর আইটেমটাকে এখন আমি পজিশন দিয়ে এটার সাথে সম্পর্কটা চিহ্ন করে দেব। পজিশন দিয়ে এর জায়গাটাকে ছেড়ে দেব, কারণ কি আমি চাচ্ছি না যে ব্যাকগ্রাউন্ড থেকে এত বড় জায়গা সে দখল করে রাখুক, ঠিক আছে, এবং চাচ্ছি না যে ডান পাশে এরকম জায়গা দখল করে রাখুক, কারণ এই এলআই এর ভিতরে এই ইউএলটা আছে, যে কারণে ইউএলটা বড় হওয়ার কারণে এই এলআইটাও জোর করে বড় হয়ে গেছে। বুঝাতে পারছি? আমরা চাচ্ছি না যে এই ফাঁকা জায়গা থাকুক, এগুলো ফাঁকা জায়গা থাকুক, তার মানে এই যে যে ইউএলটা, সেই ইউএলটাকে আমি পজিশন অ্যাবসলিউট দিয়ে সে যে এক্সট্রা জায়গাগুলো দখল করছিল সেগুলোকে ফালাই দেবো, তাকে তার জায়গাটাকে ছেড়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, করেন। সেকেন্ড যে ইভেলটা আছে, এই যে সেকেন্ড যে ইভেলটা, এই ইভেলটাকে ধরেন, ইভেলটাকে ধরে বলে দেন পজিশন অ্যাবসলিউট। যখন পজিশন অ্যাবসলিউট দেবো দেখুন কি হয়, এখানে তো যে যে জায়গা ধরে রাখছিল সেই জায়গাগুলোকে সে ছেড়ে দিয়েছে। ক্লিয়ার? বাট পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে আমরা জানি যে কিছু জিনিস আমাকে ব্যবহার করতে হয়।
টপ বটম লেফট রাইট থেকে কিছু জিনিস ব্যবহার করতে হয় না আমাদের। তো এখন যদি আমি এখানে বলে দিই পজিশন টপ থেকে 100%, তার মানে কি লেখাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এটা শুরু হবে। কেমনে বুঝলাম? কারণ এই যে আইটেমটা, এই আইটেমটা হচ্ছে একটা এলআই, যেই এলআই এর ভিতরে এই বুঝতে পারা একটু কষ্ট হচ্ছে, আমি এখানে দেখে বোঝাই। এই দেখেন, এটা হচ্ছে আমার প্যারেন্টস, এটা হচ্ছে আমার চাইল্ড। এই চাইল্ডটাকে আমি পজিশন অ্যাবসলিউট করছি, অ্যাবসলিউট করে বলছি যে টপ থেকে 100%, টপ থেকে তুমি 100% জায়গা রেখে তারপরে তুমি বসো। ব্যাপারটা এরকম না? তার মানে এই ইভেন্টটা এই এলআই এর সীমানা যেখানে শেষ ঠিক তারপরে গিয়ে এসে বসবে। এবার ক্লিয়ার? টপ থেকে 100% মানে তার প্যারেন্টস এর সীমানা যেখানে শেষ ঠিক তারপর থেকে সে শুরু হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই যে সার্ভিসের এইখান থেকে যেখানে বর্তমান আছে এখানে এসে থাকবে আর কি, সোজা কথা। ক্লিয়ার? পাশাপাশি আমি বলে দিলাম লেফট থেকে 0 হয়ে গেল, লেফট থেকে 0। লেফট থেকে 0 তার মানে কি এই সার্ভিসেসটা লেফট থেকে যেখান থেকে শুরু হয়েছে এটাও সেখান থেকে শুরু হবে। বাট এতটুকু করে যদি আমি রিলোড দিই, দেখেন কোথায় চলে যায়, এই যে এখানে চলে আসছে। কারণ কি? রিলেটিভ করি নেই। কাকে কেন্দ্র করে সে পজিশন অ্যাবসলিউট হবে সেটা তো বলে দেই নাই, তাই না? প্যারেন্টসকে আমি রিলেটিভ করিনি। সো এখানে প্যারেন্টসকে, ইভেল এর প্যারেন্টসকে অফকোর্স এলআই। এটা কিন্তু ইভেল এর কোনো প্যারেন্টস না, এটা সিভিলিং, ভাই বোন একই জায়গায় আছে, বাট এর প্যারেন্টস হচ্ছে এলআই। সো এই এলআইটাকে বলতে হবে পজিশন রিলেটিভ। আচ্ছা, সো বলে দেন এর একটা আমার ধরা আছে এখানে, এই যে নেমবারের ভিতরে যে ইভেল, তার ভিতরে যে এলআই যাকে আমরা ফ্লোট লেফট করছিলাম, একে বলে দেন পজিশন রিলেটিভ। সেভ করেন, রিলোড করেন, আসছে জায়গা মতো, আসছে তো। বাট প্রবলেমটা কি হয়েছে, এই দেখেন যেটা বড় সেটা ভেঙে গেছে। খেয়াল করেছেন? একটা সলিউশন করি একটা প্রবলেম তৈরি হয়, একটা তৈরি করি একটা প্রবলেম তৈরি হয়, তাই না? আচ্ছা, এটা কোনো প্রবলেমের ভিতরে পড়েই না, কোনো প্রবলেমই না। কাজ করতে করতে দেখবেন যে এগুলো কোনো ব্যাপারই না। এখানে জাস্ট আমাকে একটা কমান্ড দিতে হবে বা একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, আমাকে জাস্ট বলে দিতে হবে লাইনটা যতই বড় হোক না কেন সেই জন্য সেকেন্ড লাইনে আসে। এটা বলে দেওয়ার জন্য এই যে অ্যাঙ্কর ট্যাগটা, প্রবলেম তো অ্যাঙ্কর ট্যাগেই হচ্ছে। যত অ্যাঙ্কর ট্যাগ আছে আমাদের এসে কি বলা হয় এই মেনুর ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোকে ধরে আমরা একটা কমান্ড দিয়ে দিই। সো এটাকে বলে দিই হোয়াইট স্পেস নো র্যাপ। হ্যাঁ, হোয়াইট স্পেস নো র্যাপ। ওকে, হোয়াইট স্পেস নো র্যাপ মানে হচ্ছে সে এক লাইনের নিচে ভেঙে নিচে নামতে পারবে না। ক্লিয়ার? এখন দেখেন, এখন আমি চাচ্ছি না যে এটা এইভাবে শো করুক, এটা শো করবে না। যখন আমি এখানে মাউস নিয়ে যাব তখন শো করবে, হাইড থাকবে। সো এই কাজটা আমরা অনেকভাবে করতে পারি, আমরা মেনুর ক্ষেত্রে যেটা করবো সেটাই আমি দেখাই দিই, বাকিগুলো আমি সামনের ক্লাসে দেখাবো। ঠিক আছে? তো সেকেন্ড যে সাবমেনুটা হলো এই যে এটা হচ্ছে আমার সাবমেনু গুলা, তাই না? একে আমি বলে দেব, মনে আছে অপাসিটি 0, অপাসিটি 0 মানে দেখা যাবে না, একদম ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গেছে। বাট ভ্যানিশ হয়ে কিন্তু সেটা জায়গা ছাড়ে নেই, তাই না? সেটার জায়গা কিন্তু ছাড়ে নাই। আচ্ছা, সেটা আমরা পরে করতেছি, মানে সে লুকায় আছে, আত্মগোপনে আছে যে থাম করে সে বের হয়ে যাবে, ওটা এরকম। এখন আমি বলে দিব যে যখন মেইন যে মেনুটা, প্রথম যে ইভেলটা, সেই ইভেলের ভিতরে যে এলআই আছে সেই এলআই কে যখন হোভার করা হবে, ভালো করে বুঝেন, ইভেল এলআই কে যখন হোভার করা হবে তখন ওই এলআই এর ভিতরে যদি কোনো ইভেল থাকে,
সাবমেনু তৈরি করার জন্য তো আমরা এলআই এর ভিতরে ইভেল দেই। আমি বলে দেব যে এলআই কে যদি হোভার করা হয় তখন তার ভিতরে যদি কোনো ইভেল থাকে সেই ইভেলটা অপাসিটি 1 হয়ে যাবে। নরমালি অপাসিটি 0, যখন আমি এলআই কে হোভার করব অপাসিটিটা 1 হয়ে যাবে। সহজ না? দেখেন আমি এখানেই করি তাহলে বুঝতে সুবিধা হবে না। এটা হচ্ছে আমার প্রথম ইভেল, প্রথম লিস্ট, এই যে এগুলা, সে এগুলার ভিতরে যে এলআইটা আছে, যে এলআই গুলা আছে, সেই এলআই গুলোকে যখন আমি হোভার করব, হোভার করলে তার ভিতরে যদি কোনো ইভেল থাকে সেই ইভেলটা অপাসিটি হয়ে যাবে 1। নরমালি 0 থাকবে, হোভার করলে হয়ে যাবে 1। রিলোড করেন। এটার ভিতরে নেই, দেখা যাচ্ছে না, এটার ভিতরে নেই, দেখা যাচ্ছে না, এটার ভিতরে আছে, আসছে। খুব কি কঠিন? বাট এই যে বললাম লুকাই রয়েছে এখানে, এটাও তো প্রবলেম, জায়গা দখল করে রাখছে, প্রবলেম না? এটার জন্য আমরা যে কাজটা করব যে অপাসিটি 0 তো করবই, পাশাপাশি তার ভিজিবিলিটিটাও আমরা হিডেন করে ফেলবো, যে সেই জন্য তার জায়গাটা কোনোভাবে দখল করে রাখতে না পারে। ওকে, সিম্পল কাজ। যেখানে অপাসিটি 0 করছেন সেখানে পাশাপাশি করে দেবেন ভিজিবিলিটি হিডেন, সেটা সেখানে তার জায়গাটাও ছেড়ে দেবে। এখন দেখেন এখানে আছে, নেই, এখানে নেই, এখানে দিলেও পাওয়া যাবে না। কারণ হলো আমরা এখানে অপাসিটি 1 করছি, পাশাপাশি আমরা তো এখানে দুইটা কাজ করে তাকে হাইড করছিলাম। একটা হচ্ছে অপাসিটি 0 করে, আর একটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন করে। সো যখন কারসর নেওয়া হবে অপাসিটি 1 হয়ে যাবে, পাশাপাশি ভিজিবিলিটিও ভিজিবল হয়ে যাবে। সিম্পল না? ক্লিয়ার? এজন্য আমি ধারাবাহিকভাবে বলে দিলাম যে কোনটার পরে কোনটা করতে হবে, কোনটা করলে কোনটা ঠিক হবে, কোনটা নতুন তৈরি হবে, এভাবে করে করে সুন্দরভাবে বলে দিচ্ছি। এখন স্যার প্রত্যেকটা মেনটেনে যে লিংক এড করতে হবে। হ্যাঁ, সাপোজ মনে করেন আমার ডিজাইন তো কমপ্লিট, একটা করলে সব কমপ্লিট। এই যে একটা ডিজাইন আমার হয়ে গেল, আমি কন্ট্যাক্টের ভিতরে, যদিও কন্ট্যাক্টের ভিতরে আইটেম আসে না, আমি এই যে এলআই যেখানে শেষ ঠিক তার আগে আরেকটা ইমেল নিলাম, এলআই নিলাম, সবকিছু আমি আমার মতো করে ডিজাইন করলাম। সেভ করেন, রিলোড করেন, এখানেও আসছে, এখানেও আসছে। আমার আর করে এক্সট্রা ডিজাইন করা লাগবে, কিচ্ছু করার দরকার নেই, টেক্সটটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, স্যার এটা HTML পেজটা মানে